যে ক্লাস 9-এর ফার্স্ট সামেটিভ পরীক্ষায় যে সকল ভৌতবিজ্ঞানের যে সকল টপিকসগুলো ইম্পর্টেন্ট হবে সেগুলো আমরা রায়ন মার্টিনের প্রশ্ন বিচিত্রা যদি আমরা প্রত্যেকটা মডেল কোশ্চেন পেপার যদি আমরা করে থাকতে পারি তাহলে কিন্তু সবগুলো টপিকসই আমাদের কাছে জানা হয়ে যাবে। তো আশা করা যাবে যে 40-এ 40 পাওয়ার মতো করে। তো আজকে আমরা যেটা করব মডেল কোশ্চেন পেপার 2 করব, যেটা হচ্ছে বাগবাজার মাল্টিপারপাস গার্লস হাই স্কুল মডেল কোশ্চেন পেপার 2। তো আমি স্কুলের নামটাও লিখে রেখেছি। তো এই স্কুলের গ্রুপ এ তে কি রয়েছে না এমসিকিউ রয়েছে। তো গ্রুপ এর থেকে যে সকল এমসিকিউ গুলো রয়েছে তার অ্যান্সার স্কিটগুলো আমরা দেখে নেব। তো একের এক কি বলেছে, এসআইতে একটি মূল একক হলো কিলোগ্রাম, পাস্কেল, নিউটন, ওহম। তো আমরা কি লিখবো, কিলোগ্রাম। রাইট অ্যান্সার হচ্ছে কিলোগ্রাম। 2 নম্বর, দৈর্ঘ্য পরিমাপের সবচেয়ে বড় একক হলো কি, মিটার, আলোকবর্ষ, কিলোমিটার, পারসেক। তো অ্যান্সার হচ্ছে পারসেক। 3 নম্বর, কার্যের মাত্রিয় সংকেত হচ্ছে ml স্কয়ার টি টু দি পাওয়ার -2, ml স্কয়ার টি টু দি পাওয়ার -2, থার্ড ব্র্যাকেট দিয়ে রেখে দেবে। ক্লিয়ার। 4 নম্বর বলেছে যে সমত্বরণে গতিশীল একটি কণার প্রাথমিক বেগ u, অন্তিম বেগ v, কণাটির গড় বেগ কত হবে? কণাটার গড় বেগ হবে u + v/2। 5 নম্বর, 1 মিলিগ্রাম ভর সম্পন্ন একটি বস্তুতে 1 ডাইন বল প্রয়োগ করলে বস্তুটির ত্বরণ কত হবে? 1 মিলিগ্রাম ভর সম্পন্ন, তাহলে m = কত দিয়েছে? 1 মিলিগ্রাম। তো মিলিগ্রামকে আমরা গ্রামে প্রকাশ করতে পারবো, কত হবে না 0.001 এত গ্রাম। আচ্ছা, বল কত দিয়েছে? f কত দিয়েছে? f দিয়েছে 1 ডাইন। তো a আমরা বার করতে পারবো, a = কি হয়ে থাকে? f/m। তাহলে f হচ্ছে কত? 1 ডিভাইডেড বাই 0.001। তো তার মানে আমরা পয়েন্টটা যদি উপরে উঠিয়ে দিই তাহলে 1000 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ। তো 1000 আমাদের এখানটায় সব দিচ্ছে সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ারে, তো দেয়নি। তো 1000 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার অর্থাৎ হচ্ছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো দেখো 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার আছে কিনা? হ্যাঁ, অপশন বি। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে অপশন বি হবে। নেক্সট কোশ্চেন, যে আলফা কণা হলো ইলেকট্রন দ্বিধনাত্মক আহিত, হিলিয়াম আয়ন, প্রোটন, নিউট্রন। তো বি হবে। 6 নম্বর হচ্ছে বিটা হবে। 7 নম্বর, তো 7 নম্বর হচ্ছে একটি ত্রিযোজী ক্যাটায়নের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 10, মৌলটির পরমাণু ক্রমাঙ্ক, ত্রিযোজী ক্যাটায়ন মানে 3 যোজ্যতা বিশিষ্ট, তার ইলেকট্রন সংখ্যা হচ্ছে কত? 10। তাহলে প্রোটন সংখ্যা ডেফিনেটলি 13টা। তো প্রোটন সংখ্যা কটা হবে? 13। তো 8 নম্বর, এরপর আসছে 8 নম্বর, প্রদত্ত কোন পরমাণুতে কেবলমাত্র একটি কক্ষপথ বর্তমান? হাইড্রোজেন। কোন পরমাণুতে? না হাইড্রোজেন। তো গ্রুপ এ গেছে, এরপর আসছে আমাদের গ্রুপ বি। তো গ্রুপ বির ক্ষেত্রে লক্ষ্য করো যে প্রথমে 2-এর 1 কি বলেছে, যে সত্য মিথ্যা লিখতে বলেছে। অভিকর্ষের ক্রিয়ায় অবাধে পতনশীল বস্তুর গতি ত্বরণহীন হয়, সত্য না মিথ্যা? 2-এর 1 এটা হচ্ছে মিথ্যা হয়েছে। 2টি লোহার বলের ওজন 1 কেজি ও 50 কেজি, একই বেগে একই দিকে বল দুটি গতিশীল। আচ্ছা, কোন বলটির গতিজাড্য বেশি হবে? যে বস্তুর ভর বেশি হবে তার গতিজাড্য ডেফিনেটলি বেশি হবে। তাহলে কোন বস্তুটার হবে না 50 কেজি বস্তুর। ক্লিয়ার। তো তার অথবা কোশ্চেন একটা রয়েছে, তার অথবা কোশ্চেন কি বলেছে, যে নিউটনের কোন গতিসূত্র থেকে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্রটি প্রতিষ্ঠিত হয়? তৃতীয় গতিসূত্র। কোন গতিসূত্র? তৃতীয় গতিসূত্র। ক্লিয়ার। এরপরে আসছে 3 নম্বর। তো 3 নম্বর বলেছে ক্রিয়া প্রতিক্রিয়া পরস্পরকে ড্যাশ করতে পারে না, প্রতিমিত করতে পারে না। এটা হচ্ছে শূন্যস্থানে বসিয়ে দেবে। সাধারণ স্কেলের লঘিষ্ঠ ধ্রুবকের মান কত? 4 নম্বর বলেছে সাধারণ স্কেলের লঘিষ্ঠ ধ্রুবকের মান 0.1 সেন্টিমিটার। নেক্সট, একটি ভৌত রাশির নাম লেখো যার মাত্রা নেই কিন্তু একক আছে। 5 নম্বর লিখবে কোণ। কি লিখবে? কোণ, অ্যাঙ্গেল। এর অথবা কোশ্চেনও আছে। এর অথবা কোশ্চেন বলছে দীপন প্রাবল্যের এসআই একক কি? দীপন প্রাবল্যের এসআই একক হচ্ছে ক্যান্ডেলা। হয়েছে। 6 নম্বর বলেছে নিউট্রন বিহীন একটি পরমাণুর নাম লেখো। নিউট্রন বিহীন, সাধারণ হাইড্রোজেন H11,
সাধারণ হাইড্রোজেন, সাধারণ সাধারণ হাইড্রোজেন, হাইড্রোজেন। 6 নম্বর গেল। 6 নম্বরে অথবা আছে, 6 নম্বরের অথবা কি বলেছে যে ফ্লুরিন 919 পরমাণুতে মোট আধানগ্রস্ত কণার সংখ্যা কটি? দেখো প্রোটন সংখ্যা হচ্ছে 9টা, আর ইলেকট্রন সংখ্যা ডেফিনেটলি কটা হবে? 9টা হবে, আর নিউট্রন সংখ্যা তো আধানই, তাহলে মোট আধানগ্রস্ত কণার সংখ্যা হচ্ছে 18টি। প্রোটনের সংখ্যা প্লাস ইলেকট্রনের সংখ্যা 9 + 9 18। এরপরে বলেছে সত্য মিথ্যা। 7 নম্বর, কোন মৌলের পারমাণবিক সংখ্যাই হলো ওই মৌলের মূলগত ধর্মের নির্ণায়ক। সত্য। 7 নম্বর, পারমাণবিক সংখ্যার উপরে সবকিছু ডিপেন্ড করে থাকে তার রাসায়নিক ধর্ম। সত্য। এরপরে আসছে গ্রুপ সি, এরপরে আসছে গ্রুপ সি। তো গ্রুপ সি তে আমরা কি দেখতে চলেছি যে 3 1 দেখো বলেছে সাধারণ তুলা যন্ত্রের সুবিধার দুটি শর্ত। তো দুটো শর্ত, 1 স্তম্ভটাকে দৃঢ় হতে হবে, 2 তুলা পাত্র দুটির ভর কি হতে হবে? সমান হতে হবে, এবং তুলা দণ্ডটার দৈর্ঘ্য কি হতে হবে? সমদৈর্ঘ্যযুক্ত হতে হবে বাম সাইড এবং ডান সাইডে, এবং সুবেদিতার ধর্ম প্রদর্শন করতে হবে। এই দুটোই দাও না, স্তম্ভ সুদৃঢ় হবে এবং তুলা যন্ত্রটিকে সুবেদিতার ধর্ম প্রকাশ করতে হবে, সুবেদিতার ধর্ম মেনে চলতে হবে। ব্যাস, দুটো গেল। এবার 2 নম্বর বলেছে s = হাফ a t to the power 4। সমীকরণটির মাত্রাগত সঠিক কিনা দেখাও। 2 নম্বরটা লেখো s = হাফ অফ a t to the power 4 দিয়েছে, তাহলে মাত্রাগত আমাকে একে দেখাতে বলেছে। তো মাত্রা যদি দেখাতে চাই এই ধ্রুবক সংখ্যাগুলোকে বাদ দিয়ে দাও। তো ত্বরণের মাত্রা কি হয়ে থাকে? l t to the power -2। t হচ্ছে কি? সময়, সময় কি হয়ে থাকে? টাইম, তাহলে t to the power 4 মানে টাইম টু দি পাওয়ার 4। তাহলে সরণ হচ্ছে কি? সরণের আমাকে প্রথমে আমি রাইট হ্যান্ড সাইড নিয়েছি, তোর হাফ a t to the power 4, এটা হচ্ছে কি? রাইট হ্যান্ড সাইড। তো রাইট হ্যান্ড সাইড সমান লেফট হ্যান্ড সাইড দেখে দিতে হবে। তো রাইট হ্যান্ড সাইড থেকে আমি কি পাচ্ছি দেখো, তো t² t to the power 4 সমান কি হচ্ছে? l t² এখনো পর্যন্ত আছে, কিন্তু রাইট হ্যান্ড সাইডে এইটা পেয়েছি। লেফট হ্যান্ড সাইডে কি না, লেফট হ্যান্ড সাইডে হচ্ছে সরণ s সমান কি হয়ে থাকে? অনলি লেন্থ l হয়ে থাকে, কিন্তু রাইট হ্যান্ড সাইড দেখাচ্ছে l t to the power 2 হয়েছে। তাহলে রাইট হ্যান্ড সাইড আর লেফট হ্যান্ড সাইড মাত্রাগতভাবে কিন্তু সঠিক নেই, তাহলে সূত্রটাই ভুল আছে। এর অথবা কোশ্চেন, প্রমাণ দৈর্ঘ্য প্রমাণ সময়ের সংজ্ঞা দাও। ডেফিনেটলি এটা বই থেকে করে নেবে। ত্বরণের এককে প্রতি সেকেন্ড কথাটি দুবার ব্যবহার করা হয় না কেন? তো এটাকে আমি একবার দেখিয়ে দিই। ত্বরণের এককে প্রতি সেকেন্ড কথাটা দুবার ব্যবহার করা হয় না কেন? দুবার ব্যবহার করা হয় কেন, সরি। প্রথমবার হচ্ছে কি? বেগ বোঝানোর জন্য, একবার বেগ বোঝানোর জন্য, সেকেন্ড হচ্ছে বেগ বৃদ্ধির হার, বেগ বৃদ্ধির হার বোঝানোর জন্য। একবার বেগ বোঝানোর জন্য আর একবার বেগ বৃদ্ধির হার বোঝানোর জন্য, ক্লিয়ার? তো এই জন্যই দুবার ব্যবহার করা হয়ে থাকে। 4 নম্বর কি আসতে চলেছে দেখো, বলেছে একটি খেলনা গাড়ি 20 সেন্টিমিটার/সেকেন্ড বেগে চলছিল। 1 মিটার দূরত্ব যাওয়ার পর ওই গাড়ির বেগ দাঁড়ালো 30 সেন্টিমিটার/সেকেন্ড। গাড়িটার ত্বরণ কত হবে? দেখো ত্বরণের ফর্মুলা হচ্ছে কি? a = v - u/t। তো v কত বলে দিয়েছে? 30, u কত বলেছে? 20, t হচ্ছে কত? t তো আমাকে বলেনি। তো 1 মিটার দূরত্ব যাওয়ার পর ওই গাড়ির বেগ দাঁড়ালো এত, 1 মিটার দূরত্ব। আচ্ছা, তাহলে এই ফর্মুলাটা আমাকে ইউজ করা যাবে না। কোন ফর্মুলাটা ইউজ করবো দেখো? এই ফর্মুলাটা ইউজ করবো, যে v² = u² + 2as ফর্মুলা ইউজ করব। কেন? আগের ফর্মুলাটা আমি সময় জানতাম না, কিন্তু এই ফর্মুলাটা ইউজ করলাম এই কারণে, এখানটায় আমাদের সবকিছু ডিফাইন রয়েছে। v হচ্ছে কত? 30 এর স্কয়ার, u হচ্ছে কত? 20 স্কয়ার প্লাস 2 ইনটু a আমাকে বার করতে বলেছে, 2 ইনটু a, s হচ্ছে কত না 1 মিটার। দেখো কি সুন্দর বেরিয়ে যাচ্ছে। দেখো 30 এর স্কয়ার মাইনাস 20 স্কয়ার ডিভাইডেড বাই 2 ইকুয়ালস টু a। তাহলে এটা করে ফেললেই, সমাধান করে ফেললেই আমরা ত্বরণ পেয়ে যাচ্ছি। তো নেক্সট আমরা যে কোশ্চেনটা করব, আমাকে একটু পরিষ্কারটা করে নিতে দাও। 5 নম্বর, তো 4 নম্বর রয়েছে, 5 নম্বর, 3 এর 5 কি বলেছে? রোলার টানা ও ঠেলার মধ্যে কোনটা সুবিধাজনক? তো এটাও আমাদের আমার চ্যানেলে অলরেডি রয়েছে,
এর ডেসক্রিপশনে তোমরা চেক করতে পারো, লিংক দিয়ে দেবো। তো এই হচ্ছে রোলার। রোলারকে আমি একবার টানবো, আরেকবার রোলারকে আমি কি করব না ঠেলবো। এই হচ্ছে রোলার, তাকে আমরা ঠেলবো। তো ভূমির সাপেক্ষে টানছি কত কোণে? থিটা কোণে। ভূমির সাপেক্ষে ঠেলছিও কত কোণে? থিটা কোণে। এটা হচ্ছে কি টানা, এটা হচ্ছে কি না ঠেলা। দুটোর কনসেপ্ট কিন্তু আলাদা, পুরো ভিন্ন। এবারে দেখো, তো আমি এফ বলে টানছি, এফ বলেও ঠেলছি। এক্ষেত্রে লক্ষ্য করো, যদি ফ্রিকশনলেস হয়ে থাকে, স্মুথ আমি ধরে নিলাম, তো দুটো তলে আমি কি ধরে নিলাম? স্মুথ। দুটো তলের কেসে আমি ধরে নিলাম স্মুথ। তাহলে রোলারটা নিজস্ব ওয়েট আছে নিচের দিকে কত? এমজি। আর এই বলটার দুটো উপাংশ, একটা অনুভূমিক বরাবর এফ কস থিটা, উল্লম্ব বরাবর এফ সাইন থিটা। তাহলে এফ সাইন থিটা অপোজ করছে কাকে? এমজি কে। তাহলে অটোমেটিক্যালি ক্যান্সেল হয়ে গেল। যদি ফ্রিকশন না থাকে, অনলি এফ কস থিটা বলে, অনলি এফ কস থিটা বলে রোলার সামনের দিকে এগোবে। কিন্তু ঠেলার ক্ষেত্রে লক্ষ্য করো একটু, নিচের দিকে কি কাজ করছে? এমজি। আচ্ছা, এই বলটাকে যদি আমি নিচের দিকে বর্ধিত করে নিই, তাহলে এর দুটো উপাংশ পেয়ে যাব, একটা অনুভূমিক বরাবর, আরেকবার উল্লম্ব বরাবর। তাহলে এই বলটার এটা হচ্ছে বিপরীত কোণ, তাহলে এটাও থিটা। তাহলে অনুভূমিক বরাবর পাচ্ছি কি? এফ কস থিটা। উল্লম্ব বরাবর যেটা পাচ্ছি এফ সাইন থিটা। তাহলে এক্ষেত্রে এমজি কে কিন্তু এফ সাইন থিটার অপোজ করতে পারছে না, দুটো বলই কি হচ্ছে? একই দিকে ক্রিয়া করছে। তাহলে তাহলে রোলারকে যদি গতিশীল হতে হয়, রোলারকে গতিশীল হতে গেলে এফ কস থিটা বলের মানটা, এই যে এফ কস থিটা কি করবে? এমজি আর এফ সাইন থিটা দুটো বলকে প্রশমিত করে দুটো বলের থেকে বেশি হলে পরে এই এফ কস থিটা বলের মানটা এমজি আর এফ সাইন থিটা, কারণ এই দুটো বল যেহেতু একই দিকে কাজ করছে, প্রশমিত করতে পারেন। তাহলে দুটো বলের সমষ্টির থেকে এফ কস থিটা বেশি হলে পরে রোলার সামনের দিকে গতিশীল হবে, রোলার তবেই সামনের দিকে গতিশীল হবে। এক্ষেত্রে অনলি এফ কস থিটা বলের জন্য রোলার সামনের দিকে গতিশীল হয়েছে। তাহলে এইখানটায় কনসেপ্ট হচ্ছে পার্থক্য, এখানে অনলি এফ কস থিটা মিনিমাম টুকু বলের জন্য গতিশীল হয়ে গেছিল, আর এখানটায় এফ কস থিটা বলটা এমজি প্লাস এফ সাইন থিটা দুটো বলের থেকেও বেশি হলে পরে তবে গিয়ে গতিশীল হবে। তাহলে ঠেলাটা তুলনামূলকভাবে কঠিন, ঠেলা হচ্ছে কি কঠিন, টানা হচ্ছে কি সহজ, ক্লিয়ার হচ্ছে? নেক্সট, এরপরে দেখো বলের সংযোজনের সামান্তরিকের সূত্রটি লেখো। তো এর অথবা কোশ্চেন রয়েছে যে সামান্তরিকের সূত্র খুবই ইম্পর্টেন্ট। সামান্তরিকের সূত্র তাও আমি একটু বলে দিই, যে দুটো বল F1 একটা আর একটা F2, এই দুটো বলকে সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু দ্বারা প্রকাশ করলে, তো সামান্তরিক আমি একটা ড্র করে নিচ্ছি সামান্তরিক, তো সামান্তরিকের দুটো সন্নিহিত বাহু দ্বারা যদি আমি প্রকাশ করি, এটা একটা সামান্তরিক লাগছে, তাহলে এই সামান্তরিকের এই বাহুটা একটা বলকে দেখিস নির্দেশ করছে, এই বাহুটা একটা বলকে নির্দেশ করছে। তাহলে দুটো বল সামান্তরিকের দুটো বাহুকে নির্দেশ করেছে। সেই মতোই আমি বলেছি যে দুটি একতলীয় বল সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু দ্বারা সূচিত করলে ওই সন্নিহিত বাহু দ্বারা সৃষ্ট কোণ থেকে, তাহলে এইটা হচ্ছে সৃষ্ট কোণ, তাহলে সন্নিহিত বাহু দ্বারা সৃষ্ট কোণ থেকে অঙ্কিত সামান্তরিকের কর্ণ ওই দুটো বলের লব্ধির মান ও দিক, যেদিকে লব্ধিটা নির্দেশ করছে সেই দিকেই ওই দুটো বলের কার্যকর বল নির্দেশ করবে, লব্ধি বলের মান আর দিক সূচিত করবে। দ্যাট মিনস আর যে আমরা পাবো আর ভেক্টর ইকুয়ালস টু F1 ভেক্টর প্লাস F2 ভেক্টর। ক্লিয়ার? তো এটাকে আমরা একটু ভাষা দিয়ে বলবো, সেটা তোমরা একটু বই থেকে দেখে নিও। আচ্ছা, এরপরে বলেছে 6 নম্বরটা দেখো, বলেছে He3+ আয়ন কি গঠিত হওয়া সম্ভব? ডেফিনেটলি সম্ভব নয়। কেন? হিলিয়ামের ক্ষেত্রে কে কক্ষে হচ্ছে কত? দুটো। কে কক্ষে কটা? দুটো ইলেকট্রন বর্তমান। তাহলে He3+ কি করে সম্ভব? তাহলে কে কক্ষে তো অলরেডি দুটো ইলেকট্রন বর্তমান, সে তিনটা ইলেকট্রন
মানে তিনটা ইলেকট্রন যদি সে বর্জন করে তবে কি He3+ গঠন হওয়া সম্ভব। তাহলে অলরেডি তো দুটো ইলেকট্রন রয়েছে, তাহলে তিনটা ইলেকট্রন সে কোত্থেকে গঠন, সর্বোচ্চ হলে দুটো ইলেকট্রন সে বর্জন করবে, তাহলে He+2 আয়ন গঠন করতে পারে, কিন্তু He3+ আয়ন গঠন করতে পারবে না। নেক্সট এর অথবা কোশ্চেনে লক্ষ্য করো, এর অথবা কোশ্চেন বলেছে একটি পরমাণুর যোজ্যতা কক্ষ এম এ দুটি ইলেকট্রন আছে, পরমাণু ক্রমাঙ্ক কত? তাহলে একটা পরমাণু এম কক্ষ, তাহলে এই হচ্ছে একটা মানে পরমাণু নিউক্লিয়াস, এটা একটা কক্ষপথ, এটা একটা কক্ষপথ, এটা একটা কক্ষপথ, এটা হচ্ছে কে এল, এটা হচ্ছে এম। তাহলে কে কক্ষে কটা ইলেকট্রন আছে? দুটো। এল কক্ষে কটা ইলেকট্রন থাকে? 8টা। এম কক্ষে কটা আছে বলেছে না? দুটো। তাহলে তার কক্ষপথে কটা ইলেকট্রন রয়েছে? 8 2 10 2 12। তাহলে যতগুলো ইলেকট্রন থাকবে ঠিক ততগুলো প্রোটন থাকবে, তাহলে প্রোটনও কটা থাকবে না? 12টি। তাহলে পরমাণু ক্রমাঙ্ক কত হবে না? 12। তাহলে 12 পরমাণু ক্রমাঙ্ক বিশিষ্ট মৌলের নাম কি না? Mg। ক্লিয়ার? Mg। আচ্ছা নেক্সট 7 নম্বর কোশ্চেন লক্ষ্য করো। 7 নম্বর বলেছে A 20 40 B 19 39 পরমাণু দুটির মধ্যে সম্পর্ক। A 20 40 B 19 39। তাহলে এই পরমাণুর ক্ষেত্রে প্রোটন হচ্ছে কটা? 20টা। ইলেকট্রন কটা? 20টা। ভর সংখ্যা কত? 40। নিউটন সংখ্যা কত হবে? ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা, তাহলে ভর সংখ্যা হচ্ছে কত? 40 মাইনাস 20 সমান নিউটন সংখ্যা। আচ্ছা এই পরমাণুটার ক্ষেত্রে লক্ষ্য করি, প্রোটন হচ্ছে 19, ইলেকট্রন হচ্ছে কত? 19টা, ভর সংখ্যা কত? 39টা, নিউটন সংখ্যা হচ্ছে কত? ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা, তো ভর সংখ্যা 39 মাইনাস 19 তার মানে 20। তো যে মৌলের ক্ষেত্রে নিউট্রন সংখ্যা, যে দুটো পরমাণুর মধ্যে নিউট্রন সংখ্যা সমান কিন্তু পরমাণু ক্রমাঙ্ক আলাদা, মানে প্রোটন সংখ্যা আলাদা, দেখো দুটো মৌলের প্রোটন সংখ্যা লক্ষ্য করো, দুটো মৌলের প্রোটন সংখ্যা দেখো এটা আলাদা, কিন্তু নিউট্রন সংখ্যা লক্ষ্য করো, দুটো মৌলের নিউটন সংখ্যা একই। তাহলে নিউটন সংখ্যা একই, প্রোটন সংখ্যা যদি আলাদা হয় তাহলে এই দুটো পরমাণু, এই যে দুটো পরমাণু, এই দুটো পরমাণু হচ্ছে কি না একে অপরের আইসোটোন। এরা হচ্ছে কি আইসোটোন, যাদের নিউটন সংখ্যা, যে দুটো পরমাণু নিউটন সংখ্যা সমান। নেক্সট হচ্ছে পরমাণু আয়নের মধ্যে কোনটি সুস্থিত? দেখো পরমাণু নিস্তড়িত কিন্তু সুস্থিত নয়, আয়ন আধানগ্রস্ত কিন্তু সুস্থিত। কেন না? সর্ববহিস্থ কক্ষপথ অর্থাৎ যোজন কক্ষে ইলেকট্রন দ্বারা পরিপূর্ণ থাকে, নিষ্ক্রিয় গ্যাসগুলির ইলেকট্রন বিন্যাস গঠন করে, সেই জন্য আয়ন হচ্ছে কি সুস্থিত, পরমাণু সুস্থিত নয়। আমরা গ্রুপ ডি করতে চলেছি, গ্রুপ ডি। তো গ্রুপ ডির 4-এর 1 কি বলেছে? সাধারণ তুলাযন্ত্র মাপনী চোঙের সাহায্যে একটি অনিয়মিত আকারের কঠিন বস্তুর ঘনত্ব কিভাবে নির্ণয় করব? সাধারণ তুলাযন্ত্র আর মাপনী চোঙ। দেখো তো আমাদের একটা সাপোজ ধরো এরকম ধরনের একটা কঠিন বস্তু রয়েছে, হয়েছে, তো এই কঠিন বস্তুটাকে কি করলাম? সাধারণ তুলাযন্ত্রের সাহায্যে, সাধারণ তুলাযন্ত্র দিয়ে আমরা কি করলাম? এই বস্তুটার ভর পরিমাপ করলাম। তাহলে ভর কত পেলাম? সাপোজ ধরো এই বস্তুটার ভর পেলাম এম, এত গ্রাম। কিভাবে রাখবো না? একটা পাত্রে আমরা বস্তুটাকে রাখবো, আর একটা পাত্রে আমরা বাটখারা চাপাতে থাকবো, দিয়ে সাধারণ তুলাযন্ত্র দিয়ে আমরা বস্তুটা ভর পরিমাপ করলাম। এবারে এই বস্তুটাকে কি করব? আমাদের মাপনী চোঙ রয়েছে, তো মাপনী চোঙের মধ্যে এই বস্তুটাকে কি করব? প্রথমে সুতো দিয়ে বাঁধবো, বাঁধার পর ধীরে 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 বস্তুটাকে কি করব? এর মধ্যে প্রবেশ করিয়ে দেবো, বস্তুটাকে কি করব? এর মধ্যে প্রবেশ করে দেবো। আচ্ছা বস্তুটাকে প্রবেশ করানোর আগে আমি একটু বলে রাখি, আগে বস্তুটাকে প্রবেশ করাবে না, প্রবেশ করানোর আগে দেখো এটা তো কঠিন বস্তু, তো সুতো দিয়ে বাঁধা শেষ, একটা সরু সুতো। এবারে মাপনী চোঙে কিছু পরিমাণ কিনে নেবে, তরল পদার্থ রূপে জল নিয়ে নেবে, দিয়ে মাপনী চোঙে কি থাকে? অংশাঙ্কিত করা থাকে সাইডে, দিয়ে ওই জলটাকে কি করবে? আগে কতটুকু রয়েছে সেটা আগে পরিমাপ করে নেবে। ক্লিয়ার? তো পরিমাপ করার পর এবার এই কঠিন বস্তুটাকে কি করবে? এবার প্রবেশ করিয়ে দেবে। তো কঠিন বস্তু কি করবে? কঠিন বস্তু কি করবে? সম আয়তনের তরল কি করবে? অপসারিত করবে। আমি মানলাম কঠিন বস্তুটা এতটুকু পরিমাণ তরল কি করলো? অপসারিত করেছে। তাহলে এক পরিমাণ তরল অপসারিত করেছে মানে কি? এই কঠিন বস্তুটা তার সম আয়তনের তরল কি করেছে? উপচে দিয়েছে। তাহলে যতটুকু পর্যন্ত তরল উঠেছে সেইটা তুমি একবার মাপলে,
তো প্রথম ক্ষেত্রে তরল এতটুকু ছিল, বর্তমানে প্রথম ক্ষেত্রে প্রথমে লিখে রাখো, প্রথমে তরলের পরিমাণ পরিমাণ লিখো V1, বস্তু সহ তরলের পরিমাণ কত পেলে না V2, এটা হচ্ছে V2। তাহলে ডেফিনেটলি বর্তমানে আয়তনটা কি হচ্ছে, বেশি হয়েছে। তাহলে বস্তুর আয়তন কত, বস্তুর আয়তন যদি আমাকে বার করতে হয় V2 মাইনাস V1, বস্তু সহ তরল, তার থেকে তরলের আয়তনটা যদি আমি বাদ দিই বস্তুর আয়তনটা পড়ে থাকে। তো V2 মাইনাস V1, ঘনত্ব বার করার ফর্মুলা কি, ঘনত্ব সমান হচ্ছে কি ভর বাই আয়তন। তাহলে সাধারণ তুলা যন্ত্র থেকে আমরা ভর কত পেয়েছি m গ্রাম, আর মাপনী চোখের হেল্পে আমরা বস্তুর আয়তনটা কত পেয়েছি V2 মাইনাস V1। তাহলে বস্তুর আর ঘনত্ব আমাদের বেরিয়ে গেল, ডিফাইন হয়ে গেল। ক্লিয়ার। নেক্সট কোশ্চেন, এর অথবা কোশ্চেন দেখো, একটি ড্রপারের 1 ফোঁটা জলের আয়তন মাপনী চোঙ ও ড্রপারের সাহায্যে কিভাবে নির্ণয় করবে। তাহলে একটা ড্রপার নেবে, চারের অথবা একটা ড্রপারের সাহায্যে কি বলে মাপনী চোঙে যদি আমি 1 ফোঁটা জলের আয়তন যদি মাপতে চাই তাহলে কি করে মাপবো, মাপা তো সম্ভব নয়। তো ড্রপারে আমি কি করলাম, তাহলে মাপনী চোঙে ড্রপারে আমি কি করলাম, অসংখ্য জলের ফোঁটা নিলাম, 1 গাদা জলের ফোঁটা। তাহলে 1 গাদা মানে প্রায় ধরে রাখো 1000টি ফোঁটা নিলাম, 1000টি ফোঁটা গ্রহণে মাপনী চোঙে জলের আয়তন কত না V1 দেখালো। আরে যাই হোক, 1000টা ফোঁটা যদি দিই তাহলে কি হবে, জল কিছুটা আয়তন তো দখল করবে, তাহলে সেই আয়তনটা যদি আমি গ্রহণ করি সেটা কত দেখাবে V1। তাহলে একটা ফোঁটা আমি কি করে পাবো, তাহলে ঐকিক নিয়ম, একটি জলের ফোঁটার আয়তন কত হবে না V1 বাই 1000 করে দেবো। তাহলে এত কি হয়ে যাবে সিসি, V1 বাই 1000 করে দিলে এত সিসি। তাহলে একটা ফোঁটার আয়তন তো আমি কখনোই পরিমাপ করতে পারবো না, একটা ফোঁটা তো একদম তলায় তো একদম কোনো লেভেলই নির্দেশ করবে না, তাহলে একটা ফোঁটা আমি কি করে পরিমাপ করবো, এই জন্য অসংখ্য ফোঁটা নাও। তাহলে 1000টা ফোঁটা দিয়ে আমি আয়তন পেয়ে যাবো, ঐকিক নিয়ম করে দিলেই বেরিয়ে আসবে যে একটা ফোঁটা গ্রহণে কতটা আয়তন হবে। তো লিটারের সংজ্ঞায় 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা উল্লেখ থাকে কেন, দেখো 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা এই কারণে উল্লেখ করা থাকে যে 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের ঘনত্ব সর্বোচ্চ হয়ে থাকে। তো জলের ঘনত্ব সর্বোচ্চ অর্থাৎ জলের আয়তন সর্বনিম্ন হয়ে থাকে, এই কারণে লিটারের সংজ্ঞায় 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাটা উল্লেখ করা থাকে। তাহলে মোদ্দা পয়েন্ট আমি কি বললাম, যে 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের ঘনত্ব সর্বোচ্চ, ব্যাস এটাই বললে কিন্তু 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাটা কেন বোঝানো হচ্ছে সেটা বুঝিয়ে যাবে। তো নেক্সট আমরা যেটা করব 4.2, ক্লিয়ার। 4.2 কি বলেছে দেখো, লেখচিত্রের সাহায্যে ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2s প্রমাণ করো। তো একটা লেখচিত্র আমরা নিয়ে নিচ্ছি, এটা হচ্ছে সময় অক্ষ, এটা হচ্ছে বেগ অক্ষ। তো কোন একটা বস্তুর প্রাথমিক বেগ যাই হোকটা রয়েছে, এটা হচ্ছে মূল বিন্দু, যখন সময় হচ্ছে 0 তখন ওই বস্তুটার বেগ হচ্ছে কত না ইউ। তো বস্তুটার সময় বৃদ্ধির সাথে সাথে বস্তুটার বেগ ক্রমশ বৃদ্ধি হতে আছে। তো টি সময় পরে বস্তুটার বেগ কত হয়েছে, এখান থেকে এতটুকু হচ্ছে টি। তো টি সময় পরে বস্তুটার বেগ হচ্ছে কত ভি। তাহলে টি সময় পর বস্তুটার বেগ কত হয়েছে ভি। তাহলে বস্তুটার ত্বরণ আমরা বার করতে পারবো, এটা হচ্ছে বস্তুটার ত্বরণ। তাহলে ত্বরণ কিভাবে বার করবো না, এই ত্রিভুজ থেকে বেগ বৃদ্ধি হচ্ছে এটা হচ্ছে অতিবাহিত সময়। তাহলে বেগ বৃদ্ধি আমরা কই করে পাবো, দেখো এই ত্রিভুজ থেকে, তাহলে এই ত্রিভুজ থেকে এই কোণটা সম্মুখবর্তী যে বাহুটা হয়ে থাকে সেটা হচ্ছে কি লম্ব, এটা হয়ে থাকে কি ভূমি। তাহলে a ইকুয়ালস টু ট্যান থিটা যদি আমরা বার করে ফেলি, ট্যান থিটা কি নির্দেশ করছে, লম্ব বাই ভূমি। তাহলে লম্বটা কি, লম্বটা হচ্ছে বেগ বৃদ্ধি বাই ভূমিটা কি না সময়। তাহলে ত্বরণ সমান কি হয়ে থাকে, বেগ বৃদ্ধি বাই সময়। তাহলে বেগ বৃদ্ধি কত, টোটালটা হচ্ছে ভি, এইখান থেকে এইটুকু হচ্ছে ইউ। তাহলে টোটালটা থেকে এইটুকু যদি বাদ দিয়ে দিই, ভি মাইনাস ইউ যদি করে দিই, তাহলে বেগ বৃদ্ধি সময়টা কত টি। তাহলে এ ইকুয়ালস টু ভি মাইনাস ইউ বাই টি। এবারে সরণ যদি আমাকে বার করতে বলে, তাহলে সরণ কিভাবে বার করা হয় না, অতিবাহিত সময়ের দ্বারা বস্তুটা যে পরিমাণ ক্ষেত্রফল নির্দেশ করেছে, তাহলে এই ট্রাপিজিয়ামের সম্পূর্ণ ক্ষেত্রফল কি হবে, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটাই কি হবে না সরণ। তাহলে সরণ এস ইকুয়াল টু ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কিভাবে বার করা হয়, হাফ ইন্টু সমান্তরাল বাহু হচ্ছে এটা একটা নাম যদি দিই ও এ বি সি ডি, তাহলে সমান্তরাল বাহু হচ্ছে ও এ প্লাস বিডি ইন্টু তাদের মধ্যবর্তী লম্ব দূরত্ব হচ্ছে কত ওডি। তাহলে এস ইকুয়ালস টু হাফ ইন্টু ও এ হচ্ছে কত না, ও এ হচ্ছে ইউ, বিডি হচ্ছে ভি ইন্টু টি, ওডি হচ্ছে কত টি।
তাহলে একে আমরা এইভাবে লিখতে পারি হাফ ইন্টু ভি প্লাস ইউ আকারেও লিখতে পারি ইন্টু টি। দেখো টি ইকুয়ালস টু কত, দেখো এ ইকুয়ালস টু ভি মাইনাস ইউ বাই টি, তাহলে টি ইকুয়ালস টু কত না ভি মাইনাস ইউ বাই এ। তাহলে টি এর জায়গায় আমি এটা লিখতে পারি, তাহলে ভি মাইনাস ইউ বাই এ লিখতেই পারি। তাহলে এবারে হরে কে আছে, টু আছে, এ আছে, এপাশে গুণ করে দাও, টু এ এস। তাহলে এপাশে কি পড়ে থাকলো ভি প্লাস ইউ ইন্টু ভি মাইনাস ইউ। তাহলে এখান থেকে আমরা কি জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ফর্মুলা কি হয় ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার। তাহলে টু এস, তাহলে ভি স্কয়ার ইকুয়ালস টু কত, ইউ স্কয়ারটা কিন্তু এই পাশে নিই, ইউ স্কয়ার প্লাস টু এস। সুন্দর করে লিখলে কি দাঁড়ায় ভি স্কয়ার ইকুয়ালস টু ইউ স্কয়ার প্লাস টু এস, সাইড চেঞ্জ করে নিলেই হয়ে যায়। তাহলে ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস টু এস বেগ সময় লেখচিত্র থেকে পেয়ে গেলাম। প্রদত্ত লেখচিত্র থেকে 3 সেকেন্ড কণার 3 সেকেন্ড পর কণার সরণ কত। প্রদত্ত লেখচিত্র, তো লেখচিত্রটা কি দিয়েছে দেখো, একই সাথে কোশ্চেনটা রয়েছে যে এরকম একটা লেখচিত্র দিয়েছে, তাহলে এটা হচ্ছে 0, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3। আচ্ছা এটা হচ্ছে 2, এটা হচ্ছে 2। আচ্ছা সরণ যদি বার করতে হয় তাহলে এই ক্ষেত্রফলটা আমার জানা প্রয়োজন, এই ক্ষেত্রফলটা জানা প্রয়োজন। তাহলে সরণ যদি আমাকে বার করতে হয় তাহলে এই ক্ষেত্রফলটা আমি কি করে বার করব। দেখো এইখান থেকে এটা হচ্ছে কত 2 ঘর, এইখান থেকে এটা কত 2 ঘর, তাহলে এটা হচ্ছে একটা আয়তকার না বর্গাকার, যা নেবে না। তাহলে এই অংশটার ক্ষেত্রফল আমি কত পাবো, তাহলে এই এটার নাম দিয়ে দিচ্ছে এটা যদি, তাহলে এটার ক্ষেত্রফল হচ্ছে কত, ক্ষেত্রফল ক্ষেত্রফল আমরা কি পাবো যে দৈর্ঘ্য গুণিতক প্রস্থ করে 2 ইন্টু 2 সমান হচ্ছে কত 4, এত কি হচ্ছে এত 4 এত বর্গ একক, লিখে রাখো এত বর্গ একক। ক্লিয়ার। আচ্ছা এটার ক্ষেত্রফল আমরা কি করে পাবো, এটা হচ্ছে পজিটিভ সাইড, এটা হচ্ছে নেগেটিভ সাইড। তো সরণ যদি বার করতে হয় দু সাইডে সাইন ঠিকঠাক রাখতে হবে। তো নিচের সাইডটা দেখো, তো নিচের সাইডে আচ্ছা কোনো মানই দেওয়া নেই, আমি ধরে নিলাম এটাও 2 আছে, এটাও কত আছে 2 আছে। তাহলে এটা যদি 2 থাকে তাহলে এখান থেকে এইটুকু হচ্ছে 1 ঘর, 2 সেকেন্ড থেকে 3 সেকেন্ড হয়েছে, কত হয়েছে 2 সেকেন্ড থেকে 3 সেকেন্ড হয়েছে। তাহলে এই অংশটার ক্ষেত্রফল কত দাঁড়াবে, এই অংশটার ক্ষেত্রফল, ক্ষেত্রফল কত দাঁড়াবে দেখো 2 ইন্টু 1, ক্ষেত্রফল কত দাঁড়াচ্ছে 2 ইন্টু 1 মানে 2 এত বর্গ একক। ক্লিয়ার। তো ক্ষেত্রফল দাঁড়িয়ে গেল। তাহলে ক্ষেত্রফল থেকে আমরা কি পরিমাপ করতে পারছি, এই ক্ষেত্রফল থেকে বেগ সময় লেখচিত্রের ক্ষেত্রফল থেকে আমরা কি পরিমাপ করি, এদিকে হচ্ছে সময়, এদিকে হচ্ছে কি বেগ। তাহলে বেগ সময় লেখচিত্র থেকে ক্ষেত্রফল পরিমাপে যেটা আমরা পেয়ে থাকি সেটা কি পেয়ে থাকি, সেটা হচ্ছে তার সরণ। তাহলে এই ক্ষেত্রফল যে পেয়েছি 4, তাহলে এর সরণ কত না, এর সরণ হচ্ছে 4 মিটার। এই ক্ষেত্রফল থেকে বর্গ একক এখন আর লিখবো না, কেন লিখবো না, না বেগ সময় লেখচিত্র থেকে কি পরিমাপ, ক্ষেত্রফল আমাদের কি নির্দেশ করে না, এই ক্ষেত্রফলটা আমি কত পেয়েছি 2, তাহলে এত মিটার। তাহলে সরণ কত হয়েছে, সরণ একদম সাইন অনুযায়ী 4 পজিটিভ প্লাস সবগুলোই যোগ করতে হবে, এটা হচ্ছে কি নেগেটিভে আছে -2, তাহলে 4 -2 সমান হচ্ছে 2 মিটার। তাহলে সরণ কত হয়েছে 2 মিটার, সরণ কত হয়েছে 2 মিটার। নেক্সট কোশ্চেন দেখো, এর অথবা কোশ্চেন রৈখিক ভরবেগের ধারণা থেকে দ্বিতীয় গতিসূত্রের গাণিতিক প্রমাণ দাও। তার মানে তোমাকে এই প্রমাণটাই করতে বলেছে যে F ইকুয়ালস টু ma, এই প্রমাণটা করতে বলেছে। তো ডেফিনেটলি আমার ইউটিউব চ্যানেলে চলে যাও, সেখানটায় কিন্তু আমি F ইকুয়ালস টু ma অলরেডি প্রুভ করে দিয়েছি। তো নেক্সট কোশ্চেন দেখো, একটা অঙ্ক রয়েছে যে 150 কেজি ভরের একটি বন্দুক থেকে 0.05 কেজি ভরের একটি গুলি ছোড়া হচ্ছে, গুলির বেগ হচ্ছে এত, বন্দুকের পিছু হটার বেগ কত হবে। তো 4, তাহলে অথবা কোশ্চেনের মানে সাব কোশ্চেন, তো বন্দুকটার পিছু হটার বেগ, তো বন্দুকের পিছু হটার বেগ কিভাবে বার করা হয়, গুলির ভর বেগ বাই বন্দুকের ভর মাইনাস অফ। আচ্ছা গুলির ভর বেগ কত, গুলির ভর কত বলেছে না, গুলির ভর বলেছে 0.05 ইন্টু গুলির বেগ কত দিয়েছে 80 হয়েছে, ডিভাইডেড বাই বন্দুকের বেগ ভর কত দিয়েছে 150। তাহলে দশমিকটাকে যদি আমি তুলে দিই তাহলে যা কাটার কেটে দিই হয়েছে। আচ্ছা 15 10 15, এটা কত ছিল 5 ছিল না, আচ্ছা থাকে, তাহলে 5 3 15 0 30। আচ্ছা আর তো কোনো কিছু কাটার নেই, কাটার যদিও আছে 4 2 4 8 15, এবারে 2 2 4 5
তাহলে ফাইনালি দাঁড়াচ্ছে 2/75। তাহলে এত মিটার পার সেকেন্ড। একে ভাগটা টুক করে যা করার করবে। তাহলে এত মিটার পার সেকেন্ড বন্দুকের পিছু হটাবে। মাইনাস, ডেফিনেটলি মাইনাস আছে। মাইনাসটা কি পিছনের দিকে সরছে। বেগটা কোন দিকে? গুলির বেগ যেদিকে, বন্দুকের বেগটা তার পিছনের দিকে। 3 নম্বর কোশ্চেন, এটা হচ্ছে 4 এর 2 গেল সব, 4 এর এবারে 3 আসতে চলেছে। 3, 4 এর 3 কি বলেছে? বোর ও রাদারফোর্ডের পরমাণু মডেলের স্বীকার্য, মানে বোরের স্বীকার্যগুলো তোমাকে বলতে বলেছে। x-2 বোরের স্বীকার্য, ডেফিনেটলি তোমরা বই থেকে একটু লার্ন করে নিও। x-2 আয়নে, x-2 আয়নে 10টা ইলেকট্রন ও 8টা নিউটন আছে। কটা ইলেকট্রন আছে? 10টা ইলেকট্রন আছে, নিউটন আছে 8টা। আচ্ছা, মৌলটির পরমাণু ক্রমাঙ্ক ভর সংখ্যা কত? মৌলটার পরমাণু ক্রমাঙ্ক কত? তাহলে দুটো ইলেকট্রন গ্রহণ করার পর মৌলটা কি হয়েছে? নিষ্ক্রিয় হয়েছে। তাহলে দুটো ইলেকট্রন গ্রহণ করার পর তাহলে পরমাণু অবস্থায় ইলেকট্রন কটা ছিল? পরমাণু অবস্থায় ইলেকট্রন কটা? ইলেকট্রন 8টি ছিল। তাহলে পরমাণু অবস্থায় ইলেকট্রন 8টা থাকা মানে প্রোটনও কটা ছিল? প্রোটন 8টি। একদম কনসেপচুয়াল। তাহলে প্রোটন ডেফিনেটলি কটা ছিল? 8টাই ছিল। তাহলে এখন দুটো ইলেকট্রন গ্রহণ করে সে নিস্তড়িত হয়ে গেছে। এই তো হচ্ছে হিসাব। তাহলে পরমাণু ক্রমাঙ্ক কত? প্রোটন সংখ্যাটাই হচ্ছে কি আমার পরমাণু ক্রমাঙ্ক বেরিয়ে গেল। ভর সংখ্যা কত হবে? ভর সংখ্যা a = p + n। তাহলে p হচ্ছে কত? 8টা, n হচ্ছে 8টা, তাহলে 16। ভর সংখ্যা কত দাঁড়ালো? 16। ব্যাস। এবারে অথবা কোশ্চেনে বলেছে m z-1 a n z-1 a + 1 এদের রাসায়নিক ধর্ম ভিন্ন না এক হবে, যুক্তি দাও। দেখো দুজনের প্রোটন সংখ্যা একই। নিচে যেটা z-1 যেটা রয়েছে সেটা হচ্ছে কি প্রোটন সংখ্যা নির্দেশ করে। তাহলে দুজনের প্রোটন সংখ্যা যদি একই হয়, মানে পারমাণবিক সংখ্যা যদি একই হয়, পারমাণবিক সংখ্যার উপরে সকল রাসায়নিক ধর্ম কি করে থাকে? নির্ভর করে থাকে। তো এরা একে অপরের আইসোটোপ হতে পারে, কিন্তু এদের রাসায়নিক ধর্ম কি হয়? একই। গেল না, পারমাণবিক সংখ্যা একই। এরপরে বলেছে ইউরেনিয়াম U-22-38 নিউক্লিয়ারটি থেকে 3টি নিউট্রন কণা বেরিয়ে গেলে নতুন যে নিউক্লিয়ারটিকে কিভাবে প্রকাশ করবে? বলেছে কি এই সাইডে দেখাচ্ছি। তো ইউরেনিয়াম 92-238 এর থেকে কি হয়েছে? 3টা নিউট্রন বেরিয়ে গেছে। আচ্ছা, 3টা নিউট্রনকে আমরা এইভাবে প্রকাশ করি 0-1। তাহলে 3টা নিউট্রন যদি বেরিয়ে যায় তাহলে ফাইনালি যেটা তৈরি হতে চলেছে সেটা কি হবে? প্রোটন সংখ্যার তো কোনো পরিবর্তন হবে না। তো যে নতুন মৌলটা আমরা পাবো তার প্রোটন সংখ্যা তো একই থাকবে, সেম থাকবে। তো 3টা নিউট্রন 3 × 1 মানে ভর সংখ্যা থেকে তোমার 3 একক কমে যাবে, তো 235। ক্লিয়ার? তাহলে নতুন যে নিউক্লিয়ারটা হবে সেটা হচ্ছে যার প্রোটন সংখ্যা হবে 92, ভর সংখ্যা হবে 235। তাহলে নিউক্লিয়ারটির নিউট্রন সংখ্যা কত হবে? তাহলে নিউক্লিয়ারটাকে তো প্রকাশ করে দিলাম, তো নিউট্রন সংখ্যা কত হবে? তাহলে এই মৌলটার ক্ষেত্রে নিউট্রন সংখ্যা কত হবে? যে ভর সংখ্যা 235 - 92 করে দাও, তার মানে কত আসছে? 143। তাহলে এই মৌলটার ক্ষেত্রে নিউট্রন সংখ্যা হচ্ছে 143। ক্লিয়ার? তো নেক্সট বলেছে পূর্বোক্ত ও শেষোক্ত নিউক্লিয়ার দুটির মধ্যে সম্পর্ক কি? মানে আগে এটা ছিল আগে, আর এটা হচ্ছে কি পরে, এটা হচ্ছে পরে। তাহলে এই দুটোর মধ্যে সম্পর্ক কি? দেখো এদের প্রোটন সংখ্যা একই, ভর সংখ্যা আলাদা, তার মানে U92। তাহলে এই মৌলটার সাথে এই নিউক্লাইডটার সম্পর্ক হচ্ছে কি এরা দুজন আইসোটোপ। এরা দুজন হচ্ছে কি আইসোটোপ। সম্পর্ক যদি বার করতে বলে এরা দুজন একে অপরের আইসোটোপ। ক্লিয়ার হচ্ছে? তো এইভাবে আমরা মডেল কোশ্চেন পেপার 2টাকে শেষ করলাম। এরপরে আমরা করতে চলছি মডেল কোশ্চেন পেপার 3। তো আমরা কন্টিনিউ এইভাবে চালিয়ে যেতে থাকবো, পরপর মডেল কোশ্চেন পেপারকে কভার করতে থাকবো। তো আই হোপ তোমরা কিন্তু কন্টিনিউয়াসলি আমার এই চ্যানেলের সাথে যুক্ত থাকবে। তো নেক্সট আমরা যেটা করব, নেক্সট মডেল কোশ্চেন পেপার সেটা হচ্ছে বীরভূম জেলা স্কুল। তো তোমরা কন্টিনিউ চালিয়ে যাও।